প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমরা গত ক্লাসে প্রকৃতি ও প্রত্যয় নিয়ে প্রাথমিক আলোচনা করেছিলাম এবং কিভাবে প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করতে হয় ধাতু নির্ণয় করার মাধ্যমে, সেটাও শিখেছিলাম। আজকে আমরা শিখব শব্দের শেষ অংশের মাধ্যমে কিভাবে প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করতে হয়। 1 নম্বর নিয়ম হচ্ছে, শব্দের শেষে অক থাকলে প্রত্যয় অক হবে। যেমন মূরক, ধাতু হচ্ছে মূর, প্রত্যয় হচ্ছে অক। এরপরে ঘাতক, ধাতু হচ্ছে হন, প্রত্যয় হচ্ছে অক। এরপরে নায়ক, নায়কের নি হচ্ছে ধাতু, অক হচ্ছে প্রত্যয়। এরপরে কারক, ক্রি হচ্ছে ধাতু, অক হচ্ছে প্রত্যয়। এরপরে গায়ক, গই হচ্ছে ধাতু, অক হচ্ছে প্রত্যয়। এখানে এই 4টা শব্দ আমি যেগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে সংস্কৃত কৃত প্রত্যয়। অক যেটা আছে সেটা হচ্ছে সংস্কৃত কৃত প্রত্যয়, আর হন, নি, ক্রি, গই এগুলো হচ্ছে সংস্কৃত ধাতু। আর এটা হচ্ছে মূর হচ্ছে বাংলা ধাতু, আর অক হচ্ছে বাংলা কৃত প্রত্যয়। তো এগুলোর ক্ষেত্রে অকের পরিবর্তে নক লেখা যায়। নক লিখলেও হবে। নক লিখলেও হবে। এরপরে নিয়মটা হচ্ছে অন, শব্দের শেষে অন থাকলে প্রত্যয় হবে অন। যেমন বাঁধন, বাত যুগ অন। নয়ন, শেষে কি আছে? অন আছে, শেষে অন আছে। অন বসিয়ে দিয়েছি, এখানে অন বসিয়ে দিয়েছি, বাকি থাকে কি? ধাতু, নিযুগ অন। এরপরে শয়ন, শয়নের অনের দিকে অন বসে গেছে, বাকি থাকে ধাতু সি, সি বসে গেছে এখানে। এরপরে দর্শন, দর্শনের অন আছে, অন বসে গেছে, বাকি থাকে দৃশ ধাতু বসে গেছে এখানে। ঠিক তেমনি স্মরণ, শ্রীযুগ অন। এরপরে 3 নম্বর নিয়ম, শব্দের শেষে তব্য থাকলে তব্য হবে। যেমন কর্তব্য, শেষে কি আছে? তব্য আছে, তব্য বসিয়ে দিয়েছি। আর ধাতু হচ্ছে ক্রি, ক্রিযুগ তব্য। দাতব্য, দাযুগ তব্য। পঠিতব্য, পট যুগ তব্য। তেমনি গন্তব্য আছে, গন্তব্য, গম যুগ তব্য। মন্তব্য আছে, মন যুগ তব্য। দ্রষ্টব্য, টব্য থাকলেও তব্য হবে। যেমন দ্রষ্টব্য, দ্রষ্টব্য, দৃশ যুগ ত্রব্য, টব্য। টব্য থাকলেও কি হবে? তব্য হবে। এরপরে 4 নম্বর নিয়ম, তা থাকলে ত্রিজ হবে। শব্দের শেষে কি আছে? তা, সেই জন্য ত্রিজ বসিয়ে দিয়েছি, বাকি থাকে ধাতু নি। নেতার ধাতু হচ্ছে নি। দাতা, দাতা তা আছে, ত্রিজ হয়েছে। দাতার ধাতু হচ্ছে দা। ক্রেতা, তা আছে, ত্রিজ হয়েছে। ক্রেতার ধাতু হচ্ছে ক্রি। মাতা, তা আছে, ত্রিজ হয়েছে। মাতের ধাতু হচ্ছে মা। এরপরে তা থাকলেও ত্রিজ হয়, তা আছে, তা থাকলেও ত্রিজ হবে। ত্রিজ বসিয়ে দিয়েছি, মূল ধাতু হচ্ছে দৃশ। এরপরে স্রষ্টা, তা আছে, কি হবে? ত্রিজ, মূল ধাতু হচ্ছে সৃজ, মূল ধাতু সৃজ। এরপরে নিয়ম হচ্ছে নিয় থাকলে অনিয় হবে। যেমন করণীয়, ক্রি যুগ
নিয় আছে, সেজন্য কি হবে? অনিয়। অনিয়। এরপরে পানীয়। পানীয়, পা যুগ অনিয়, এটা খেয়াল করা। পানীয়, পা যুগ অনিয়, পা যুগ অনিয়। এগুলো সব এতক্ষণ যেগুলো পড়েছিলাম এগুলো হচ্ছে সংস্কৃত কৃৎপ্রত্যয়ে, সংস্কৃত কৃৎপ্রত্যয় অনিয়, সংস্কৃত কৃৎপ্রত্যয়। এরপরে শ্রবণীয়, শ্রু যুগ অনিয়। দর্শনীয়, দৃশ যুগ অনিয়। এখানে যদিও মূর্ধন্য আছে, মূর্ধন্য, কিন্তু এখানে সবসময় কি হবে? অনিয়, দন্তন্য হবে, দন্তন্য হবে, দন্তন্য দিতে হবে। এখানে মূর্ধন্য থাকলেও এখানে দন্তন্য আছে, সমস্যা নেই, দন্তন্য হয়ে গেছে। 6 নাম্বার নিয়ম হচ্ছে ত, শব্দ শেষে ত থাকলে ত হবে। যেমন এখানে আছে ত, তাহলে ত বসিয়ে দিয়েছি। এরপর তাকে ধাতু গে, গেত, শেষে তো বসেছে প্রত্যয়ে, আর ধাতু হচ্ছে গে। এরপর আছে গত, তো বসিয়ে দিয়েছি, এরপর ধাতু থাকে গম। এরপরে ক্ষেত, তো প্রত্যয়ে বসে গেছে, এরপরে খে। এছাড়াও কিছু শব্দ আছে যেগুলো, যেমন দেখতে পাচ্ছি মুগ্ধ, গয়ে ধ, এরপরে দুগ্ধ, এই শব্দগুলো শেষেও ত হবে। যেমন মুগ্ধ, মুখ যুগ ত। এরপরে দুগ্ধ, দুঃ যুগ ত। এরপরে দগ্ধ, দহ যুগ ত। এখানে তয়ের পরিবর্তে কয়েত লেখা যাবে, তয়ের পরিবর্তে কয়েত লেখা যাবে। এরপর আছে পঠিত, এরপর আছে পঠিত, পট যুগ ত। রক্ষিত, রক যুগ ত। লিখিত, লিখ যুগ ত, লিখিত। এরপর নিয়ে চলে যাচ্ছে আমরা কয়ত থাকলে ত হবে, কয়ত থাকলে কি হবে? ত হবে। যেমন মুক্ত, কয়ত আছে, ত বসে গেছে, ধাতু মুচ। উক্ত, ত বসে গেছে, ধাতু হচ্ছে উক্ত, ধাতু হচ্ছে বচ। উক্ত, উক্ত ধাতু হচ্ছে ব, আর প্রত্যয় ত যুক্ত জুচ। প্রত্যয় ত, বক্ত হচ্ছে বজ, ত বসে গেছে। এরপরে শান্ত, শান্ত, ক্লান্ত, এগুলো শেষে ত আছে, যুক্ত বর্ণ হলে শেষে কি আছে? ত আছে, সেই জন্য এগুলো হবে শান্ত। সংযোগ ত, উপরে শান্ত, সংযোগ ত। এরপরে ক্লান্ত, ক্লম, ক্লমযুগ ত। এখানে ত এর পরিবর্তে কত লেখা যাবে? ত এর পরিবর্তে কত লেখা যাবে? এরপরে কয়ত ইকার থাকলে তি হবে, কয়ত ইকার থাকলে তি হবে। যেমন মুক্তি, মুচ যুক্তি, উক্তি, বচ যুক্তি, যুক্তি, জুজ যুক্তি।
তাহলে আমরা ধাতু কয়টা থাকবে, প্রত্যয় হবে তি, আর ধাতু হবে মুচ, বচ, জুচ। এখানেও তি এর পরিবর্তে কয়ত ইকার ব্যবহার করা যাবে। এরপর আছে বুদ্ধি আর বৃদ্ধি। এখানে দেখা যাচ্ছে বুদ্ধি আর বৃদ্ধি, এটা হবে বুদ্ধ যুগ তি, বুদ্ধি। এরপরে বৃদ্ধি, বৃদ্ধযুগ তি, বৃদ্ধি। এরপরে সূত্র হচ্ছে তি থাকলে তি হবে, তি থাকলে তি হবে। যেমন জ্ঞাতি, জ্ঞা যুগ তি, খ্যাতি, খ্যা যুগ তি। এরপরে শ্রুতি, শ্রুযুগ তি। এছাড়াও কিছু শব্দ আছে কৃষ্টি, দৃষ্টি, সৃষ্টি, এগুলো শেষে ট আছে, মধ্যস্বরের ট, সেগুলো হবে কৃষ্টি, কৃষ যুগ তি, দৃষ্টি, দৃশ যুগ তি, সৃষ্টি, সৃষ যুগ তি। এখানেও তি এর সাথে কয়ে তি লেখা যাবে, কয়ে তো ইকার লেখা যাবে, কয়ে তো ইকার লেখা যাবে, দুইটাই শুদ্ধ হবে। তাহলে আমরা এগুলো কঠিন না, একটু কয়েকটা অনুশীলন করলে, কয়েকবার অনুশীলন করলে চলে আসবে। যেহেতু আমরা সবগুলা ধাতু কিন্তু একরকম, সবগুলো ধাতু কি একরকম, আর পরীক্ষাও বেশি আসবে না, এই ধাতুগুলোর মধ্য থেকেই প্রশ্ন আসবে। 10 নম্বর নিয়ম হচ্ছে শব্দের শেষে ম থাকলে প্রত্যয়ে ম হবে। যেমন কর্ম, ক্রিযুগ ম, কর্ম। এরপরে ধর্ম, দ্বিযুগ ম, ধর্ম। এরপরে ঘর্ম, ঘৃযুগ ম, ঘর্ম। এখানে একটা জিনিস লক্ষ্য করা হচ্ছে, রেফের পর যখন ধাতু নির্ণয় করবো তখন সেখানে দেখা যাচ্ছে রিকার হয়ে যাচ্ছে, এখানেও রিকার, এখানেও রিকার, মানে রেফের আগে যদি আমরা ধাতু নির্ণয় করি সেখানে দেখা যাচ্ছে রিকার হয়ে যাচ্ছে। তাহলে এটা সহজ কৌশল ধাতু নির্ণয় করা। আর আমরা এতক্ষণ আলোচনা করছিলাম শুরু থেকে শেষ পর্যন্ত সংস্কৃত কৃৎপত্র নিয়ে, সংস্কৃত কৃৎপত্র নিয়ে। আর সংস্কৃত ধাতুগুলা চেনার সহজ উপায় হচ্ছে রেফ থাকবে, রফলা থাকবে, র হবে, যুক্ত বর্ণ হবে, যুক্ত বর্ণ হবে, এরপরে মূর্ধন্য স থাকবে, একটু কঠিন হবে। তো আমরা দুটা বাংলা ধাতু নিয়ে আলোচনা করেছিলাম, একটা হচ্ছে মূরক, একটা হচ্ছে বাঁধন। মূরক আর বাঁধন এগুলো হচ্ছে বাংলা কৃৎপত্র সাধিত শব্দ, এগুলো শুরুতে আলোচনা করেছিলাম। এরপরে 11 নম্বর নিয়মে চলে যাচ্ছে আমরা। অন্তস্থ জ বা জহলা থাকলে অন্তস্থ জ হবে অথবা ঘেন হবে। যেমন কার্য, ক্রিযুগ অন্তস্থ জ অথবা ঘেন হবে। ধার্য, দ্বিযুগ জ। সূর্য, শ্রীযুগ অন্তস্থ জ। ভুজ, বুঝ যুগ জ, জহলা আছে সেজন্য অন্তস্থ জ হয়েছে। বাচ্য, বচ যুগ জ। এটা হবে গম্য, গম যুগ অন্তস্থ জ। এখানেও দেখতে পাচ্ছি আমরা, এখানে যে ধাতু আছে ক্রি, ধ্রি, এখানেও আছে ক্রি, ধ্রি, আর ঘুরে ফিরে একই ধাতু থেকে বিভিন্ন শব্দ গঠন করা যাবে। এরপরে শব্দের শেষে দীর্ঘ বা দীর্ঘ থাকলে নিন হবে। যেমন গ্রাহী, শব্দের শেষে কি আছে, দীর্ঘ আছে, কি হয়েছে, নিন, আর ধাতু হয়েছে গ্রহ। এরপরে পাই, এটাকে আমরা পানিও পড়েছিলাম, একই ধাতু পা, এখানে দীর্ঘ থাকার কারণ হচ্ছে নিন। এরপরে ভাবি, ভূ যুগ নিন। এরপরে ত্যাগ, তেজ যুগ নিন। এরপরে ভুগি আছে, ভুগি,
ত্যাগী হবে ত্যাগী, ত্যাজ যোগ নেই ভুগি, ধাতু হবে ভুজ যোগ নি, এরপরে ভুজি, ভুজ যোগ নি। শব্দের শেষে যদি মান থাকে প্রত্যয় হবে সানচ, যেমন চলমান শেষে আছে মান, তাহলে প্রত্যয় হবে সানচ, ধাতু হবে চল। এরপরে বর্তমান, মানের কারণে সানচ বসে গেছে, এরপরে ধাতু হবে বৃত্ত। এরপরে বর্ধমান, মানের কারণ হয়ে গেছে সানচ আর ধাতুমূল হবে বৃত্ত। এরপরে দীপ্যমান, মানের কারণ হয়ে গেছে সানচ আর ধাতু হবে দিক। ঠিক তেমনি শব্দের শেষে যদি অন্তস্থ অ থাকে প্রত্যয় হবে অ আর ধাতু হবে জি। ভয়, অন্তস্থ আছে, প্রত্যয় হবে অ, ধাতু হবে ভি। এরপরে ক্ষয়, অন্তস্থ থাকার কারণে অ হয়ে গেছে, ধাতু হবে ক্ষি। এই অ এর পরিবর্তে এখানে অল ব্যবহার করা যাবে, অ এর পরিবর্তে অল ব্যবহার করা যাবে। এখন এই নিয়মটা হচ্ছে বিশেষ নিয়ম। এখানে দেখা যাচ্ছে যে নিয়মটা ত্যাগ, পাক, শোক, বাস, ভেদ বিশেষ নিয়মে গঠিত হয়েছে। এখানে হয়তো নেই, তনে, তানে, ইকার নেই, কোনো কিছু নেই, শুধু কি আছে অধ্বনিযুক্ত ধ্বনি আছে, বর্ণ আছে অধ্বনিযুক্ত, মানে অধ্বনিযুক্ত কি আছে বর্ণ আছে। সেক্ষেত্রে এখানে সূত্রটা হবে শব্দের শেষে প্রত্যয় হবে অ, শব্দের শেষে প্রত্যয় হয়ে যাবে অ। তার বাংলা পাওয়া যাচ্ছে ত্যাগকে বাংলা পাওয়া যাচ্ছে ত্যাজ যোগ অ, পাক পচ যোগ অ, শোক সুচ যোগ অ, বাস বস যোগ অ, ভেদ বিক যোগ অ। তো এই অ অধ্বনির পরিবর্তে গং ব্যবহার করা যাবে, গং ব্যবহার করা যাবে। তো আশা করি আমরা প্রত্যয়ের মাধ্যমে শব্দের শেষ অংশের মাধ্যমে প্রত্যয় এবং প্রকৃতি নির্ণয় করা শিখলাম। কৃৎপ্রত্যয়ের এগুলো হচ্ছে কৃৎপ্রত্যয়, কৃৎপ্রত্যয় নির্ণয়ের আরো নিয়ম আছে। তোমরা ভাষা শিক্ষা বইটিতে ভাষা শিক্ষা ডক্টর হায়াত মাহমুদ এই বইয়ে আরো নিয়ম পাবে। তোমরা এই নিয়মগুলো যদি আবার দেখো সেখানে বুঝতে পারবে। তো আমরা পরবর্তী ক্লাসে আমরা তদ্ধিত প্রত্যয় নির্ণয়ের কৌশল শিখব। ধন্যবাদ সবাইকে।